প্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমরা আজকে উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় তৃতীয় পাক জাবেদা সম্পর্কে কি আলোচনা করব। এর আগে আমরা জাবেদার ক্রয় সংক্রান্ত জাবেদা এবং বিক্রয় সংক্রান্ত জাবেদা সম্পর্কে ক্লাস করা হয়েছে। তো আজকে আমরা প্রিভিয়াস ক্লাসে বলেছিলাম যে কী নিয়ে আলোচনা করব। প্রিভিয়াস ক্লাসে আমরা বলেছিলাম যে সর্বশেষ যে আমরা আজকে ব্যাট সংক্রান্ত যে জাবেদাগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তাহলে আজকের ক্লাস থাকবে ব্যাট সংক্রান্ত জাবেদা। দেখো, এই পর্যায়ে এসে তোমাকে ব্যাট সংক্রান্ত জাবেদাগুলো সম্পর্কে ক্লিয়ার ধারণা থাকতে হবে। ব্যাট কোথায় জড়িত? ব্যাট হচ্ছে শুধুমাত্র ক্রয় এবং কি বিক্রয়ের সাথে কি ব্যাট জড়িত। তুমি যদি একটা দোকান থেকে পণ্য কিনো তাহলে তোমাকে ওই দোকানদারকে কি ব্যাট পরিশোধ করতে হবে। তোমার জন্য এটা খরচ ক্রয় করার সময়। আবার বিক্রেতা এটা ব্যাটটা তোমার কাছ থেকে আদায় করবে, তার জন্য এটা একটা কি আয় হিসাবে গণ্য হবে। কিন্তু ব্যাট খরচ আয় যখন হবে, যে বিক্রেতা তোমার কাছ থেকে আদায় করে আবার সরকারি কোষাগারে এটা কি টাকাটা জমা দিবে। ব্যাট হচ্ছে সরকারের জন্য আয়, তোমার জন্য খরচ। বিক্রেতা সাময়িকভাবে আয় হবে, কিন্তু একটা পর্যায়ে এটা আবার কি সরকারি কোষাগারে তাকে জমা দিতে হবে ব্যাটের টাকাটা। তো দেখি আমরা ব্যাট সংক্রান্ত জাবেদাগুলো কিভাবে করা হয়। ব্যাট সংক্রান্ত জাবেদা, প্রথমে আসো ব্যাট কিভাবে হতে পারে, ক্রয়ের ভিতরে কিভাবে ব্যাট আমরা অন্তর্ভুক্ত করতে পারি। একটা হচ্ছে ব্যাট সহ বলা থাকবে, আরেকবার বলা থাকবে ব্যাট চার্জ করা হলো। ব্যাট সহ বলতে আমরা কি বুঝতেছি? ব্যাট সহ মানে ধরো দোকানদার বলল 12,500 টাকার পণ্য কি ব্যাট সহ। তাহলে কি হচ্ছে, এই যে 12,500 টাকার পণ্য তুমি ক্রয় করলা, এর ভিতরে পণ্যের মূল্য আছে প্লাস কি ব্যাটও আছে। ব্যাটের জন্য তোমাকে আলাদা টাকা দিতে হবে না, এটা হচ্ছে ব্যাট সহ। আবার বলা আছে 12,500 টাকার পণ্য ক্রয় এবং ব্যাট চার্জ করতে হবে 15%। তাহলে দেখা যাচ্ছে যে এই যে 12,500 টাকার পণ্য তুমি ক্রয় করেছো, এর ভিতরে ব্যাট অন্তর্ভুক্ত নাই। এর জন্য তোমাকে আরও এক্সট্রা 15% ব্যাট আরও এর সাথে যোগ করে কি দোকানদারকে পরিশোধ করতে হবে। ব্যাট সহ যখন বলা থাকবে, টোটাল জাবেদা যত টাকা বলা থাকবে ব্যাট সহ অত টাকা, এর বেশি বাড়বে না। আর ব্যাট যখন চার্জ করতে হবে তখন তোমাকে ওই টাকার সাথে আরও এক্সট্রা ব্যাটের টাকা কি হবে যোগ হবে। এবার আসো ব্যাট সহ এবং ব্যাট চার্জ কীভাবে জাবেদা দেবে এবং ব্যাটের হার কয় পার্সেন্ট। তোমাকে অঙ্কে বলা থাকতে পারে ব্যাটের হার 15%, বলা নাও থাকতে পারে, শুধু বলা থাকতে পারে ব্যাট সহ। গভর্নমেন্টের আমাদের ব্যাট অনুযায়ী ব্যাট এর পুনরূপ হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স। মূল্য সংযোজন কর, অর্থাৎ প্রত্যেকটা স্টেজে একজন ক্রেতা এটাকে মূল্য সংযোজন করে পরবর্তী আরেকজনের কাছে বিক্রয় করে। এই যে প্রতি স্টেজে যে মূল্য সংযোজন করে তার উপরে ব্যাট ধরতে হয়। গভর্নমেন্টের রেট অনুযায়ী এটা হচ্ছে 15%। বাংলাদেশের গভর্নমেন্টের রেট অনুযায়ী এটা হচ্ছে 15%। অর্থাৎ যে কোনো জাবেদায় তোমাকে ব্যাটের হার বলা থাকুক না থাকুক, তোমাকে 15% ব্যাট বলতে হবে, ধরতে হবে। এখন ব্যাট সহ যদি বলা থাকে, তার মানে 15% আমি কি করি, 15 দিয়ে গুণ করি, 100 দিয়ে ভাগ করি, এটা হচ্ছে ব্যাট চার্জ। যখন আমাকে ব্যাট সহ বলা থাকবে তার মানে 15 দিয়ে গুণ আর ব্যাট সহ, তার মানে 100 প্লাস 15। কোনো সংখ্যাকে 15 দিয়ে গুণ করবা, 115 দিয়ে কি করবা ভাগ করবা। সংক্ষেপে এটাকে আমরা বলতে পারি 5 দিয়ে ভাগ করলে 3/23। কোনো কোনো বইয়ে দেখবা 3 দিয়ে গুণ 23 দিয়ে ভাগ। আসলে ওইটা থেকে কেটে আসছে যে 15 দিয়ে গুণ 115 দিয়ে ভাগ, যেই কথা 3 দিয়ে গুণ 23 দিয়ে ভাগ, কারণ 5 দিয়ে ভাগ করলে 3 হয়, 5 দিয়ে এটা ভাগ করলে কি হয় 23 হয়। তো জাবেদা কিভাবে দেই আমরা ক্রয় বিক্রয়ের সাথে ব্যাট? একদম সিম্পল ব্যাটের জাবেদা, কোনো ভয় পাওয়ার কিছু নেই। দেখো, তোমাকে প্রথমে একটা জাবেদা বলা হলো ব্যাট সহ ধরো 11,500 টাকার পণ্য ক্রয়, ব্যাট সহ 11,500 টাকার পণ্য ক্রয়। যদি এরকম বলা থাকে, দেখো জাবেদা সেম, শুধু টাকাটা বের করার ক্ষেত্রে দুইটার মাঝে কি একটু পার্থক্য দেখা দেবে, ব্যাট সহ আর ব্যাট চার্জ। একদম সিম্পল, তুমি খেয়াল করো আমরা যখন ক্রয় করেছিলাম, ক্রয়ের জাবেদাগুলো করেছিলাম,
আমাদের প্রিভিয়াস ক্লাসে খেয়াল করে দেখো, ক্রয় ছিল খরচ, ক্রয় সর্বদা ডেবিট, নগদে ক্রয় করলে নগদান ক্রেডিট, ব্যাংকে বা চেকে ক্রয় করলে ব্যাংক হিসাব ক্রেডিট, আর ধারে ক্রয় করলে পাওনাদার হিসাব কি ক্রেডিট। কোনো কিছু উল্লেখ না থাকলে বুঝতে হবে এটা নগদে ক্রয় করা হয়েছে, আর যদি পাওনাদারের নাম থাকে, কোনো কিছু উল্লেখ না থাকে, তাহলে ধারে। এখন তাহলে নর্মাল জাবেদা কী হবে? তুমি ব্যাটের কথা চিন্তা ভাবনা টোটালি প্রথমে করার কোনো দরকার নেই। প্রথমে চিন্তা ভাবনা করো শুধুমাত্র এত টাকার পণ্য ক্রয়। তো জাবেদা কী হবে? ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব কি ক্রেডিট। একদম সিম্পল, ক্রয় ডেবিট, নগদান ক্রেডিট। মনে রাখবা ব্যাট সবসময় ক্রয় এবং বিক্রয়ের সাথে জড়িত। ক্রয় ডেবিট হওয়া মানে ব্যাট চলতে হিসাব কি ডেবিট, বিক্রয় ক্রেডিট হওয়ার মানে ব্যাট চলতে হিসাব কী হবে ক্রেডিট। অর্থাৎ ক্রয় যেদিকে যাবে ব্যাট ওই দিকে যাবে। আবার ক্রয় ফেরতের সময় খেয়াল করে দেখবা ক্রয় যেদিকে ব্যাট ওই দিকে। তাহলে আমরা নর্মাল যাবে দেখি ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ক্রয় যদি ডেবিট হয় সাথে সাথে কি ব্যাটটাও কি হবে ডেবিট। তাহলে জাবেদা কি দাঁড়াচ্ছে? ক্রয় হিসাব ডেবিট, যেহেতু ক্রয় ডেবিট তাহলে কি আসবে ব্যাট চলতি হিসাব ডেবিট। নর্মাল যাবে দেখি ক্রয় ডেবিট, নগদান ক্রেডিট, ক্রয়ের সাথে সাথে ব্যাট, আর হচ্ছে নগদান হিসাব ক্রেডিট। দেখো ক্রয় যেদিকে ব্যাট ঠিক সেম একই দিকে। এখন যাবে দেখি এই যে 11,500 টাকা, তার ভিতরে কি ব্যাট সহ, তার মানে ব্যাটও আছে, নগদ টাকা আমার এই ক্রয়ের মূল্যটাও কি আছে। তাহলে 11,500কে 15 দিয়ে গুণ করব আর 115 দিয়ে ভাগ করব, তাহলে আমার ব্যাট বেরিয়ে যাবে। যদি 115 দিয়ে ভাগ করি, এটা ভাগ করি, কত আসে 100। তাহলে কত আসে 100 দিয়ে যদি আমরা 115কে এটা দিয়ে ভাগ করলে আসে কত 100। 100 দিয়ে যদি গুণ দেই তাহলে কত আসবে 1500 টাকা আসে কি ব্যাট। আর 1500 টাকা যদি ব্যাট চলে যায় মাইনাস করি তাহলে থাকে কয় হাজার? 10,000। এই 10,000 টাকা হচ্ছে পণ্যের মূল্য। অর্থাৎ 10,000 টাকার জিনিস ক্রয় করেছি, এর সাথে ব্যাট দিয়েছি কত 1,500। ঠিক ব্যাট সহ কত টাকা দিয়েছি দোকানদারকে? 11,500। একটু সিম্পলি খেয়াল করে দেখো, যখনই আমার ব্যাট সহ আসবে টোটাল দোকানদারকে আমি 1 টাকাও বেশি দিব না। যত টাকা আছে 11,500, 11,500 টাকায় ব্যাট এটার ভিতর অন্তর্ভুক্ত আছে। তখন ব্যাটটা কী ব্যবহার করবো? 15 দিয়ে গুণ, 115 দিয়ে কি ভাগ। ব্যাট সহ দেখো খেয়াল করো, ব্যাট চার্জ কিন্তু বলা নাই 15%। তারপর 1991-এর ব্যাট বাংলাদেশে প্রচলন হওয়ার পর এখন পর্যন্ত ব্যাট হচ্ছে আমাদের প্রোডাক্টের উপরে 15%। তো 15% দিলাম, 15 দিয়ে 115, অথবা এটাকে 3 দিয়ে গুণ 23 দিয়ে যদি তুমি ভাগ দাও সেম একই কথা আসবে, তোমার 1500 টাকা আসবে। এবার যদি এটাকে একটু ঘোরায় জাবেদা বলা হয়, 10,000 টাকার পণ্য ধারে ক্রয়, যার উপর 15% ভ্যাট ধার্য করতে হবে। এবার দেখো 10,000 টাকা পণ্য ক্রয় করেছো, তার উপর 15% ব্যাট তোমাকে কি করতে হবে? ধার্য করতে হবে। যদি 15% ব্যাট তুমি ধার্য করো তার মানে 10,000 টাকা তো দিবাই, এর সাথে ব্যাটও দিতে হবে কয় পার্সেন্ট? 15%। ব্যাট সহ না, ব্যাটটা এক্সট্রা টাকা তোমাকে পেড করতে হবে। তাহলে জাবেদা তুমি দেখো ব্যাটের কথা প্রথমে চিন্তাই করবে না। প্রথমে কি 10,000 টাকার পণ্য কি করা হলো? ক্রয় করা হলো। তা জাবেদা কি হবে? ক্রয় হিসাব ডেবিট, আর যেহেতু ধারে তার মানে পাওনাদার হিসাব কি হবে? ক্রেডিট। তাহলে নর্মাল জাবেদা হচ্ছে ক্রয় ডেবিট, পাওনাদার কি ক্রেডিট বা প্রদেয় হিসাব ক্রেডিট। তোমার নর্মাল জাবেদা কি হওয়ার কথা? ক্রয় হিসাব ডেবিট, আর আমার কি প্রদেয় হিসাব। এর আগে প্রদেয় হিসাব ক্রেডিট করার আগে খেয়াল করো, আমি আগেই বলেছিলাম ব্যাট জড়িত ক্রয় বিক্রয়ের সাথে। ক্রয় যদি ডেবিট হয় ব্যাট হিসাব কি হবে? ডেবিট। আবার ব্যাট চলতি হিসাবে কি হবে? ডেবিট। আবার ক্রয় যদি ক্রেডিট হয় ব্যাট চলতি হিসাব কি হবে? ক্রেডিট। তাহলে ক্রয় হিসাব কি ডেবিট, তাহলে ব্যাট চলতি হিসাব ডেবিট, যেহেতু ধারে পাওনাদার হিসাব ক্রেডিট। তো খেয়াল করো কত টাকার পণ্য ক্রয় করেছে? ক্রয় 10,000, এর উপর ব্যাট ধরতে হবে 15%, মানে 10,000 টাকার উপরে 15%। কত আসে? 1500। মোট তোমাকে 10,000 টাকা দিতে হবে, সাথে এক্সট্রা ব্যাট দিতে হবে কত? 1500। তার মানে 11,500 টাকা দিতে হবে। দুইটা জাবেদার মাঝে স্পষ্ট খেয়াল করে দেখো, এখানে
10,000 টাকার পণ্যের সাথে তোমাকে আরও এক্সট্রা 1500 টাকা ব্যাট দিতে হচ্ছে, মানে 11,500। আর এখানে টোটাল 11,500 একসাথে দিয়ে ফেলছো, ব্যাটের সাথে কি অন্তর্ভুক্ত। এখানে বের করার ক্ষেত্রে 15 দিয়ে গুণ, 115 দিয়ে কি ভাগ, আর এখানে সরাসরি কয় পার্সেন্ট ব্যাট চার্জ করবা, 15%। আর ব্যাট চলতি হিসাব খেয়াল করো, ক্রয় যে ডেবিট, ব্যাট চলতি হিসাব কি ডেবিট, ক্রয় ডেবিট, ব্যাট চলতি হিসাব। ক্রয় যেদিকে যাবে বা বিক্রয় যেদিকে যাবে, ব্যাট চলতি হিসাব কি ঠিক সেম একই কথা। এবার আমরা যদি বলি %, ব্যাট সহ 13,500 টাকার মণিহারি ক্রয়। একটু আগে খেয়াল করে দেখো কি ছিল এটা, পণ্য ক্রয়। ব্যাট এর জন্য জাবেদা দিতে হবে শুধুমাত্র পণ্য ক্রয় বিক্রয়ের জন্য। কোনো ধরনের মণিহারি বা স্থায়ী সম্পত্তির জন্য ব্যাটের আলাদা জাবেদা হবে না, একসাথে যোগ করে জাবেদাটা কি হয়ে যাবে। যেহেতু 10,000 টাকার 15% ব্যাট সহ 13,500 টাকার মণিহারি ক্রয়, মণিহারি কারবারের ব্যবহার করার জন্য এনেছে, তাহলে ক্রয় হিসাবটা আসে কখন, ক্রয় বিক্রয়, পণ্য বা মাল ক্রয় বিক্রয়ের সময়। তাহলে জাবেদা কী হবে, মণিহারি ডেবিট, আর যেহেতু কিছু বলা নাই তাহলে নগদান হিসাব কি হবে, ক্রেডিট। তাহলে মণিহারি যদি আমার কি হয়, ডেবিট হয়, তাহলে মণিহারি হিসাব ডেবিট, তাহলে ব্যাট চলতি হিসাব আসার কথা। কিন্তু ক্রয় এবং বিক্রয় থাকলে, শুধু পণ্য ক্রয় বিক্রয় থাকলে কি আসবে, ব্যাট চলতি হিসাব। তা নাহলে ব্যাট চলতি হিসাব কি এখানে আসবে না। তাহলে মণিহারি হিসাব ডেবিট, আমি কি যেহেতু কোনো বলা নাই তাহলে নগদান হিসাব ক্রেডিট। কত টাকা ব্যাট সহ, 13,500, 13,500। খুব ইন্টারেস্টিং বিষয় দেখো, এখানে ব্যাটের জন্য আলাদা তোমাকে কি দেওয়া হচ্ছে না, জাবেদা দিতে হচ্ছে না। ব্যাটের জন্য জাবেদা দিতে হবে ব্যাট চলতি হিসাব কখন, যখন পণ্য ক্রয় এবং পণ্য বিক্রয় থাকবে, তারে নগদে চেকে যেভাবেই হোক জাবেদা আসবে। এবার যদি এরকম বলে 20,000 টাকার আসবাবপত্র ক্রয় এবং 15% ব্যাট প্রদান। খেয়াল করো কি ক্রয় করা হয়েছে, আসবাবপত্র। পণ্য যখন ক্রয় বিক্রয় হবে তখন ক্রয় হিসাবে আসবে, কিন্তু যখন তুমি আসবাবপত্র, মণিহারি বা অন্য কিছু আনো তখন ওই নামে হিসাব করতে হবে। তাহলে আসবাবপত্র যদি ক্রয় করো, তুমি ব্যাটের কথা প্রথমে বাদ দাও, আসবাবপত্র যদি ক্রয় করো তাহলে আসবাবপত্র হিসাব ডেবিট, যেহেতু কোনো বলা নাই, কোনো পাওনাদারের নাম নাই, নগদান হিসাব কি ক্রেডিট। ব্যাট এখানে আছে, তাহলে ব্যাটের জন্য ব্যাট চলতি হিসাব আসার কথা, কিন্তু এটা কি ক্রয় করা হয়েছে, স্থায়ী সম্পদ, তাহলে এখানে ব্যাট আসবে না। তাহলে আসবে কি হয়, আসবাবপত্র হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। খেয়াল করো 20,000 টাকার সাথে 15% ব্যাট, 20,000 টাকা তো দিবেই, যার কাছ থেকে ক্রয় করছে, সাথে 15% ব্যাট আসে হচ্ছে 3,000 টাকা, মোট 23,000 টাকা আসবাবপত্র তোমার কেনা হয়েছে। 23,000 ডেবিট, 23,000 ক্রেডিট। যদি এটা আসবাবপত্র না হয়ে ক্রয় হিসাব হতো তাহলে লিখতাম কি, ক্রয় হিসাব ডেবিট, ব্যাট চলতি হিসাব ডেবিট, নগদান হিসাব কি করতাম, ক্রেডিট। কিন্তু যদি পণ্য না কেনা বেচা করে, স্থায়ী সম্পত্তি বা মণিহারি কেনা বেচা করে, ব্যাট এর জন্য আলাদা জাবেদা হবে না। এখানে ব্যাট সহ এই জন্য 15% ধরা হয় না, ডাইরেক্ট 13,500। এখানে ব্যাট চার্জ করতে হবে, তাহলে 20,000 সাথে আরও 15% আসে কত, 3,000, মোট 23,000 টাকা। তো এই বিষয়টা আশা করি ক্লিয়ার হয়েছে। এখন যেটা দেখবা সেটা হচ্ছে, ধরো ক্রয় ফেরতের সাথে ব্যাট, ধরো সাপোজ এরকম ক্রয় ফেরত $5,750 টাকা, 15% ব্যাট সহ। 15% না বলা থাকলেও মনে মনে কয় পার্সেন্ট, 15%। তো খেয়াল করে দেখো, ক্রয়ের সময় জাবেদা কি দিই, ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব কি ক্রেডিট, বা নগদান হিসাব ক্রেডিট, অথবা কি ব্যাংক হিসাব ক্রেডিট। ঠিক যখন পণ্য ফেরত আসে, ক্রয় দেওয়া ডেবিট হয়, কিন্তু ক্রয় ফেরতের সময় ক্রয় ফেরত হিসাব কি হবে, ক্রেডিট। আর ক্রয় ফেরত সর্বদাই ধরে নিতে হয় যে এটা কি ধারে ক্রয় কেনা বেচা হয়েছে, নগদে যদি উল্লেখ না থাকে। তাহলে ধারে ক্রয় করার সময় জাবেদা কি দিই, ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। তাহলে এখন জাবেদা কি হবে, উল্টা, পাওনাদার হিসাব ডেবিট, ক্রয় ফেরত হিসাব কি ক্রেডিট।
তাহলে যাবে দেওয়ার কথা পাওনাদার হিসাব ডেবিট আর ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। এখন সিম্পলি দেখো ব্যাট আছে, এটা যেহেতু পণ্য ক্রয়, কোনো কিছু বলা নাই আসবাবপত্র মনিহারি, তাহলে জাবেদা হবে। খেয়াল করো আমরা বলেছিলাম ক্রয় বিক্রয় যেদিকে ব্যাট চলতি হিসাব সেম একই দিকে, তাহলে ক্রয় ফেরত হিসাব আমার কি ক্রেডিট, তাহলে ক্রয় কথাটা এখানে আছে, তাহলে এখানেই কি হবে ব্যাট চলতি হিসাব ক্রেডিট। কিভাবে টোটাল যেহেতু ব্যাট সহ আর বাড়বে না, ডেবিট হবে কত 5,750। এবার ভ্যাট কত বের করতে হবে 5,750কে 15 দিয়ে গুণ 115 দিয়ে ভাগ দিলে তোমার 115 ক্যালকুলেটার বের করলে 750 টাকা আসবে ভ্যাট চলতি হিসাব। তাহলে আমার নর্মালি 5,000 টাকা থাকে ক্রয় ফেরত। তো দেখো এখানে খুব সুন্দর করে যে ক্রয় যেদিকে বা ক্রয় ফেরত যেদিকে ব্যাট চলতি হিসাব সেদিকে, কিন্তু আসবাবপত্র এবং মনিহারির ক্ষেত্রে বা স্থায়ী সম্পত্তির ক্ষেত্রে হয় না। একই কথা যদি বলা হতো 15% ব্যাট চার্জ করতে হবে 5,000 টাকা, ধর 10,000 টাকা, 15% ব্যাট চার্জ করতে হবে, তো ফেরত সেম জাবেদা সেম। আমার পাওনাদার হিসাব ডেবিট, যেহেতু ফেরত ধরে নেওয়া হয় ধারে কি কারণ হয়েছে, নগদে যদি উল্লেখ না থাকে তাহলে নগদে হলে নগদ উল্লেখ থাকতো, আর ক্রয় ফেরত হিসাব কি ক্রেডিট, সাথে সাথে ক্রয় যেদিকে ব্যাট চলতি হিসাব কি সেদিকে ব্যাট চলতি হিসাব কি ক্রেডিট। এবার খেয়াল করো আমি 10,000 টাকার ক্রয় ফেরত, সাথে আবার ব্যাট চার্জ করতে হবে, তার মানে ক্রয় ফেরত আমার 10,000, ব্যাট সহ না এটা, ক্রয় ফেরত 10,000, 15% যদি ব্যাট চার্জ করি 1,500, মোট তাকে ফেরত দিব 11,500 টাকা। তো ক্রয় সংক্রান্ত ব্যাট আশা করি সবাই বুঝতে পেরেছো, এবং ব্যাট কোথায় আর তুমি যাবে দেবে এটাও বুঝতে পেরেছো। নেক্সট ক্লাসে আমরা বিক্রয় সংক্রান্ত ব্যাট এবং ব্যাট চলতি হিসাব কীভাবে প্রস্তুত করে সেই সম্পর্কে কি আলোচনা করব।